হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু তোমরা কি আজকে জানো যেটা তোমরা পড়তে এসেছো সেটা কি আজকে তোমরা কেউ উত্তর দিতে পারবে? অর্থাৎ অসংলগ্ন সমাস এটা কাকে বলে তোমরা কেউ কি জানো? কোনোদিন কি কোনো বইয়ে দেখেছো যে অসংলগ্ন সমাস বলে কোনো সমাস আছে? আচ্ছা, এটা কি আমাদের আধুনিক ব্যাকরণের নতুন কোনো সংযোজন নাকি অন্য কোনো ধারা? আমরা কি এই অসংলগ্ন সমাস নামটা আগে কোথাও কখনো শুনেছি কোনো ক্লাসে, বা আমার স্কুলের কোনো শিক্ষক মহাশয়কে এটা কি জানিয়েছে কখনো? কি বলতে পারবে কেউ? আশা করি হয়তো তোমরা 90% স্টুডেন্টই এই অসংলগ্ন সমাসটা জানোই না। তাই আজকে কিন্তু আমাদের এই বিষয়টা জানতে হবে, কেননা বাংলায় সমাস আলোচনা করতে গেলে এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের বোঝা দরকার আছে। কেননা যদি কোনো কারণবশত পরীক্ষায় দিয়ে দেয় যে অসংলগ্ন সমাস কি, বা কোনো একটি পরীক্ষার একটি উদাহরণ দিয়ে বলে দেয় চারটে অপশনের মধ্যে যদি এই নামটা অন্তর্ভুক্ত করে দেয়, তখন কি আমরা করতে পারবো যে এটা অসংলগ্ন কিনা? বা একটি নির্দিষ্ট কোনো সমাসের মধ্যে প্রত্যেকটি সমাসের মধ্যে দিয়ে এই অসংলগ্ন কথাটা যুক্ত করে দেয়, তাহলে কি তার সঠিক অ্যান্সারটা দিতে পারবো? হ্যাঁ, আজকে এই প্রত্যেকটা উদাহরণ বা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ক্লাসে পেয়ে যাব। কেননা আজকে যে টপিকটা পড়ছি বেশিরভাগ বইয়ে, বেশিরভাগ কেন বলছি, ক্লাস 10 পর্যন্ত প্রায় কোনো বইয়ে কিন্তু এই নামটা অন্তর্ভুক্ত নেই। প্রথম আমরা কিন্তু এই নামটা হয়তো শুনছি আজকের এই ক্লাসে। চলো শুরু করি আজকের টপিক, অসংলগ্ন সমাস। প্রথমত এই অসংলগ্ন বিষয়টা কি একটু জেনে নিতে হবে। সংলগ্ন আর অসংলগ্ন, সংলগ্ন কথাটা খুব সহজ, যে যখন আমরা মোটামুটি একসঙ্গে সমস্ত কিছু গুছিয়ে কাছাকাছি সবকিছু করতে পারি তাকে সংলগ্ন বলি। যেমন ধরো একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি, আমাদের শোয়ার ঘরের সংলগ্ন একটা সুন্দর বারান্দা আছে, অর্থাৎ বারান্দাটা শোয়ার ঘরের সঙ্গে অ্যাটাচড আছে, যুক্ত করা আছে, এটাকে বলছি সংলগ্ন হওয়া, সংযুক্ত হয়ে থাকা। আর অসংলগ্নটা কি? যখন আমরা এই যে কথাগুলো বলছি বা যখন কোনো কিছু বিষয় একসঙ্গে যুক্ত নয়, মোটামুটি ভেবে দেখো যোগসূত্রহীন কোনো একটি শব্দ বা এলোমেলো কোনো একটা শব্দ বা ছড়াছড়ি কোনো একটি শব্দ, তখন তাকে বলছি অসংলগ্ন। আচ্ছা, একটু সহজ করে বলে ফেলি। সহজ করে বলতে একটু মনে রাখার মতো এরকমই ভেবে দাও যে যদি কোনো কিছু শব্দ একসঙ্গে হওয়া বোঝায় বা একসঙ্গে থাকা বোঝায় তখন তাকে বলছি সংলগ্ন, আর যদি এলোমেলো আলাদা আলাদা এরকম বোঝায় তখন তাকে অসংলগ্ন। ক্লিয়ার? কেন বলছি তার কারণটা হলো, আমাদের যে এই অসংলগ্ন সমাস এর আলোচনা করতে গেলে যার কথা প্রথম আসে, অর্থাৎ যিনি এই রহস্যটার প্রথম উদ্ঘাটন করেছিলেন, তিনি হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা আমাদের বাংলা ব্যাকরণের অনেক পথ চলতি বইয়ে কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাকরণ ভাগগুলো, বর্ণনামূলক ইত্যাদি ইত্যাদি ভাগগুলো কিন্তু অলরেডি পড়েছি। না পারলে বা না থাকলে আমায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কিন্তু এটা জানিয়ে দেব বা বলে দেব। প্রথমত এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনিই প্রথম বলেন এই অসংলগ্ন সমাসের কথা। কি ব্যাপারটা দেখো, সংস্কৃত ব্যাকরণে বা আমরা যখন ব্যাকরণ পড়তে যাই তখন কিন্তু একটা কথা খুব প্রচলিত আছে যে একাধিক পদকে এক পদে পরিণত করার পদ্ধতি বা এক পদীকরণ করার পদ্ধতিকে সমাস বলে। সংক্ষেপ সমাস কথার অর্থ, অর্থাৎ অনেকগুলো পদ থাকবে তাকে একটি পদে পরিণত করার কথাই হচ্ছে গিয়ে কি সমাস। কিন্তু একটা উদাহরণ দিয়ে দেখা যাক, যেমন ধরো রাজপুত্র, রাজার পুত্র রাজপুত্র, দুটো শব্দ রাজার আর পুত্র যুক্ত করে আমরা বলছি রাজপুত্র। একটাই শব্দ, দুটো শব্দকে সংযুক্ত করে একটি শব্দ কিন্তু আমরা ব্যবহার করছি। আচ্ছা, এরকম ভাবে কি হয় না আমরা সমাস নির্ণয় করে থাকি বা করে আছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ভাবনাটা, অর্থাৎ অনেকগুলো পদকে একসঙ্গে করে একটি পদ গঠন করা যায় না বা করি না। আমরা লেখার ধরন অনুসারে আমরা কিন্তু কি করি না দুটো শব্দকে ফাঁকা ফাঁকা রেখে দিই, বা কখনো কখনো দুটো শব্দের মাঝখানে এটি ড্যাশ চিহ্ন দিয়ে কিন্তু আমরা শব্দে প্রয়োগ করে দেখি, মানে সমাসবদ্ধ পদে প্রয়োগ করে দেখি। এই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, একটা সমাসের নিয়ম মেনে একটা পদে পরিণত করছে, আবার কি না তারা সংলগ্ন অবস্থায় যুক্ত, সংলগ্ন মানে কি বলেছে একটু আগে, না যুক্ত অবস্থায় থাকছে।
একসঙ্গে থাকছে, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখছি গিয়ে কি না একসঙ্গে নেই, আলাদাভাবে কিন্তু আছে বা আলাদাভাবে ব্যবহার করছি আমরা। যেমন ধরো এই বিষয়টা আলোচনা করতে গেলে কিন্তু অনেকগুলো বিষয় আছে। প্রথমে সংজ্ঞাটা একটু জেনে নিই, তার কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝার চেষ্টা করবো। অনেকে বলেন যে অসম সমাসটা কিনা যে সমাসে পূর্বপদ আর পরপদ, আমরা জানি সমাস নির্ণয় করতে গেলে প্রথমে পূর্বপদ থাকতে হবে, পরে পরপদ থাকতে হবে। পূর্বপদ ও পরপদ সমাসবদ্ধ অবস্থায় যদি হওয়ার পর তারা একসঙ্গে সংলগ্ন অবস্থায় না হয়ে, একত্রিত না হয়ে আলাদা আলাদা ভাবে বসে, সেই বিষয়টাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন না অসংলগ্ন সমাস। আশা করি বুঝতে পেরেছো যে যে সমাসসমান পদগুলো তার মধ্যে পূর্বপদ ও পরপদ যুক্ত হয়ে যদি একত্রিত সংলগ্ন অবস্থায় না থাকে, যদি তারা আলাদা আলাদা ভাবে কোনো কারণে ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদে, তখন তাদেরকে আমরা কি বলছি না অসংলগ্ন সমাস। যেমন একটা উদাহরণ দিয়েছি, বসে আঁকতে হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকো প্রতিযোগিতা। দেখো বসে আঁকো আর প্রতিযোগিতা এটা কিন্তু আলাদা আলাদা সমাসবদ্ধ পদে, যে পদগুলো তিনটে পদ যুক্ত হয়েছে বসে আঁকো আর প্রতিযোগিতা, এটা কিন্তু কি হয়েছে না আলাদা আলাদা ভাবে বসেছে। এরা কিন্তু সম্পূর্ণ একটা শব্দ নয়, এরা অবশ্যই বসে একটা নির্দিষ্ট বিশেষণ বা বিশেষ্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু তারা কিন্তু একটি মাত্র শব্দ নয়। যেমনটা ওই রাজপুত্রের সময় বলেছিলাম, রাজার পুত্র রাজপুত্র, রাজপুত্র একটি শব্দ, সেরকমটা নয়। এইগুলোকে বলছে গিয়ে কি অসংলগ্নমূলক সমাস। তাহলে এবার প্রশ্ন, যেটা আমি প্রথমে বলেছিলাম, তাহলে কি অসংলগ্নমূলক সমাস কি একটা আলাদা সমাস? না, আধুনিক ব্যাকরণে অসংলগ্নমূলক সমাস নির্দিষ্ট আলাদা কোনো সমাস নয়। তার মানে আজকের পর আধুনিক সমাসে যখন আমরা লিখবো সমাস কয় প্রকার, যেমনটা 9 প্রকার পড়েছি আধুনিক ব্যাকরণে, সে 9 প্রকার লিখবো, বাংলা যেমন 6 প্রকার বলতাম সেভাবেই বলবো। এখানে এটা কিন্তু আধুনিক ব্যাকরণ অনুসারে এখনো পর্যন্ত এটাকে আলাদা ভাবে গ্রহণ করা হয়নি। তাহলে এটা কি? তাহলে হলো এটা একটা লেখার বিশেষ নীতি বা নিয়ম বা ধরন বা রীতি বলতে পারি। ক্লিয়ার? তাহলে অসংলগ্নমূলক সমাস আলাদা কোনো সমাস নয়। এখন প্রশ্ন হলো, স্যার আপনি এইখানে যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণটা তো স্যার আমাদের বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ, তাহলে কি স্যার বাক্যাশ্রয়ী সমাস মানেই অসংলগ্নমূলক সমাস? দেখো সব থেকে বড় কথা হচ্ছে অনেক শিক্ষক মহাশয় অনেক জায়গাতে আমরা এরকম শুনেছি যে বাক্যাশ্রয়ী সমাসকে অসংলগ্নমূলক সমাস বলে, বাট আমি তোমাকে বলছি এটা সম্পূর্ণ সত্য নয়। আবারও বলছি, বাক্যাশ্রয়ী সমাস মানেই অসংলগ্নমূলক সমাস, এটা সম্পূর্ণ সত্য নয়। হ্যাঁ, অর্ধ সত্য। কেন অর্ধ সত্য? তার কারণটা হচ্ছে বেশিরভাগ বাক্যাশ্রয়ী সমাসে কিন্তু এমনটা দেখেছি যে এরকম পদগুলো আলাদা আলাদা ভাবে বসে বা হাইপেন চিহ্ন দিয়ে আমরা যুক্ত করি। তার মানে এই নয় যে সমস্ত কি না বাক্যাশ্রয়ী সমাস অসংলগ্নমূলক সমাস, এমনটা নয় কিন্তু। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেখছি আমরা, বসে আঁকো প্রতিযোগিতা, একটু আগে বললাম রক্তদান শিবির, হ্যাঁ রক্ত দেওয়া হয় যে শিবিরে তাকে রক্তদান শিবির, তো এই যে এই রক্তদান শিবির আলাদাভাবে যুক্ত হয়েছে, তো এগুলো সবই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এইভাবেই কিন্তু আমরা আলাদা আলাদা ভাবেই লিখি আমাদের যখন বাক্যাশ্রয়ী সমাস করি, কখনো এইভাবে লিখি না যে দেখো বসে আঁকো প্রতিযোগিতা, এইভাবে একসঙ্গে কখনোই লিখি না। তাই অনেক শিক্ষক মহাশয় বাক্যাশ্রয়ী সমাসের সঙ্গে অসংলগ্নমূলক সমাসকে ইন্টিগ্রেট করে দেয়, সংযুক্ত করে দেয়, বলে না এটাই হচ্ছে অসংলগ্নমূলক সমাস। না, একেবারে সত্য নয়। তার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো দেখো প্রথমে দিচ্ছি কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো আমরা যখন লিখছি যে বিজয় দিবস, আমি যেটা উদাহরণ দিয়েছি বিজয় দিবস, দেখো বিজয় সূচক দিবস, তার সূচক পদটা মাঝখানে আছে, এটাকে কি করছে না হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিন্তু দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস হওয়ার পরেও দেখো যখন আমরা সমাসবদ্ধ পদ লিখছি অর্থাৎ বিজয় দিবস, সেখানে কিন্তু একসঙ্গে লিখছি না, বিজয় এবং দিবস আলাদা আলাদা করে লিখছি। আর অসংলগ্নমূলক সমাসে কি ছিল না, অসংলগ্ন সমাস ছিল সমাসবদ্ধ হওয়ার পর যখন দুটো পদ যখন এক হয় না, আলাদা আলাদা ভাবে এক সমাসবদ্ধ পদে ব্যবহৃত হয়, তখন তাকে অসংলগ্নমূলক সমাস বলে। আমরা শুধু বাক্যাশ্রয়ী সমাস নয়, আমরা কর্মধারয় সমাসেও কিন্তু কি দেখছি না অসংলগ্নমূলক সমাস দেখছি। একই রকম ভাবে স্বাধীনতা দিবস, খালি ঘর, এগুলো সবই হচ্ছে গিয়ে কি অসংলগ্নমূলক সমাসের উদাহরণ। শুধু কর্মধারয় নয়,
চলে এসো তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে দেখো একই রকম ভাবে দেখো না, আমরা যখন ষষ্ঠী তৎপুরুষ মানে ধরো সম্বন্ধ পদে যেটা আমরা বলি ষষ্ঠী তৎপুরুষ বা অলুক তৎপুরুষে আমরা যাই বা অলোপ তৎপুরুষে যখন যাই, তখনও কিন্তু এরকম অনেক সমাস দেখতে পাবো যেখানে এই যে সমাসবদ্ধ পদটা, এই সমাসবদ্ধ পদটা কিন্তু কি হবে, আলাদা ভাবে যুক্ত হবে থাকে একসঙ্গে কিন্তু একটি পদে গণা। যেমন জেলা শাসক, এই যে জেলার শাসক, জেলা শাসক ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ, তাই না? হাতে হাতে তৈরি, হাতে তৈরি, হাতে তৈরি অলপ সমাস, অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, হাতে তৈরি অলপ তৎপুরুষ। তো এরকম যখন দেখবো যে দুটো পদ, এই যে জেলা শাসক দুটো সমাসবদ্ধ পদে দুটো পদ আলাদাভাবে যুক্ত হয়েছে, হাতে তৈরি, হ্যাঁ, তো এই যে হাতে তৈরি এখানেও দেখবো আমরা গিয়ে কি দুটো পদ আলাদাভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ভাবে সমাসবদ্ধ পদে অবস্থান করছে। সে দ্বন্দ্ব সমাস হতে পারে, সে তৎপুরুষ হতে পারে, সে কর্মধারার বহুপদীক দ্বন্দ্ব, সেখানেও তো দেখবো আমরা যে সেখানে একসঙ্গে সব পদগুলো আমরা যুক্ত করি না, হাইফেন দিয়ে দিয়ে আমরা কি করি না পদ ছেড়ে ছেড়ে আমরা, যেমন ধরো শঙ্খ চক্র গদা ও পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম, এখানে কি করছে আলাদা আলাদা ভাবে আমরা শব্দগুলো বসাই। অর্থাৎ অসংলগ্নমূলক সমাসটা হচ্ছে সেটাই যদি আমরা সমাসবদ্ধ পদ করার পর, অর্থাৎ পূর্বপদ ও পরপদ বা সমাসসমান পদগুলো, যে প্রধান সমাসসমান পদগুলো পূর্বপদ ও পরপদ ইত্যাদি মধ্যপদ, সেগুলোকে যুক্ত করে যখন আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি, এবং সেই সমাসবদ্ধ পদে যদি এই পূর্বপদ ও পরপদ একসঙ্গে একটি মাত্র শব্দ গঠন না করে আলাদা আলাদা করে দুটো শব্দ কি করে সমাসবদ্ধ পদ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলবো অসংলগ্ন মূলক সমাস। অনেক জায়গায় অনেক শিক্ষক তোমাদেরকে বলেছে হয়তো, বা তোমরা অনেকে শুনেছো হয়তো, যে বাক্যাশ্রয়ী সমাস মানেই অসংলগ্ন মূলক সমাস। না, আজকের পর আশা করি তোমাদের কারো কিন্তু অসুবিধে হবে না। অসংলগ্ন মূলক সমাসটা আসলে কি, আমাকে তোমরা যে উদাহরণ দিলাম আমরা, সেই উদাহরণ ছাড়া তোমরা একটা আমাকে উদাহরণ কমেন্ট করে জানাও যে স্যার এটা অসংলগ্ন সমাস হবে কি কি, কর্মধারায়, তৎপুরুষ এবং বাক্যাশ্রয়ী সমাসের যে উদাহরণ দিয়েছি এটা ছাড়া, এইগুলো ছাড়া তোমরা কিন্তু তোমাদের থেকে কিন্তু একটি উদাহরণ আমাকে করে দেখাও। আশা করি এতে তোমরা বুঝতে পারবে, যে চিনতে পারবে যে কোনটাকে অসংলগ্নমূলক সমাস বলে। এবার একটা ব্যাপার বলি, পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে চালাকি করতে পারে সারা। কিভাবে কিভাবে, যেমন ধরো এই যে বিজয় সূচক দিবস, বিজয় দিবস, এইটাকেই দেবে, তোমাকে দেবে কিরকম ভাবে, মধ্য পদলোপী দিল না, তোমাকে দেবে অসংলগ্ন কর্মধারায়, তারপরে দিল মধ্য পদলোপী অসংলগ্নমূলক কর্মধারায়, এইভাবে কিন্তু চালাকি করতে পারে, মানে অসংলগ্ন কথাটা যুক্ত করে তোমার সঙ্গে চালাকি করতে পারে। তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রের জন্য, যে যদি কোনো রকম ভাবে অসংলগ্ন কথা থাকে তাহলে কিন্তু একটু ভালো করে পড়ে নিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আজকে পুরো ক্লাসটা করলে, চেষ্টা করবে যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে, কারণ এটা নতুন একটা বিষয়, যাতে তারাও বুঝতে পারে, তারাও যাতে ক্লাসে গিয়ে কোনো সমস্যায় না পড়ে। এবং অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে, নতুন কিছু জেনে থাকো, তাহলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অল করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও বলো এখানে আসতে, যাতে তাদেরও সুবিধে হয়ে যায়। আমরা চেষ্টা করব তোমাদের পরীক্ষার উপযোগী যে কোনো সমস্যা যেটা আমার চোখে পড়ছে যে এই ধরনের ভুল হতে পারে, আমি সমস্ত বিষয় ছোট ছোট করে ভিডিও দিয়ে দেবো, যাতে এই ক্লাসগুলো করার পর তোমাদের কোনো রকম কোনো সমস্যা না থাকে। ক্লিয়ার? আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, পরে অন্য কোনো টপিক নিয়ে চেষ্টা করবো, প্রাদেশিক সমাজটা তোমাদের এখনো হয়নি, প্রাদেশিক সমাজটাকে নিয়ে কিন্তু একটা ক্লাস দিতে। ওকে, চলো টাটা, বাই।